अखण्डं सच्चिदानन्दं वन्देऽहं योऽखिलं जगत् हरीकर्ति वरीभर्ति सञ्जरीभर्ति लीलया। আগের দিন আমরা ফলসন্ধি প্রকরণ পড়ছিলাম, সেখানে কিছু কাজ দেওয়া ছিল, কাজগুলো আগে দেখে নেব, তারপর ক্লাস শুরু করব। কাজগুলো কি করে এনেছেন সকলে? হ্যাঁ স্যার, করেছি। তাহলে এতৎ শ্রুত্বা। আচ্ছা, আজ কি কোনো ওকেশন কিছু আছে? অনেকেই আসেননি। হ্যাঁ না স্যার, কিছু তো নেই। গরমের জন্য হতে পারে। ঠিক আছে, এতৎ শ্রুত্বা। এতৎ শ্রুত্বা ছয় ছয় রফলা হস্যৌ তয়বায়াকা। হ্যাঁ, কি করে? প্রথমে ঝালাম হয়েছে, তটা দ হয়েছে, তারপরে সেখান থেকে দটা বর্গের জ হয়েছে স্তহস্টুনা শুরু করে, তারপরে সেখান থেকে বর্গের জটা চ হয়েছে খারি চ করে, তারপরে ষষ্ঠ ছোটি করে ফাইনালি জয় ছয় রফলা হস্য। তালবস্যের জায়গাতে ছকার হয়েছে। তারপরে পরম নিধানম। পরম নিধানম এটাই করেছেন তো, তৎ শ্রুত্বা এতৎ। হ্যাঁ স্যার। তারপরে পরম নিধানম। এটা কি দন্তের ন হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, পরম নিধানম। হ্যাঁ, পরম নিধানম কি সূত্র? ইয়ারো অনুনাসিকো বা ইয়ারো অনুনাসিকে অনুনাসিকো বা। পরম নিধানম। সখা ইতি সর্বেতি। সখা ইতি আছে। ও আচ্ছা, সখেতি। আদগুণ। সখেতি মত্বা যদুক্তম গীতাতে। তারপরে তেন এব। তেনৈব। হ্যাঁ, বৃদ্ধিরেচি। তব অর্জুন। তবার্জুন। তারপরে ইদম। নিদম হয়ে যাবে। তবার্জুনেদম। তারপরে তৎযুক্ত মে। তন্মে বা তদ্মে। হ্যাঁ, তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। বলম দর্পম। সেটা পারিনি। আগের মতোই তো, এখানে যেটা হলো ওটা কি দন্তে না আসবে? দন্তে না দায় বলন দর্পম। দর্পম। তারপরে এখানেও বলন দর্পম। এটা কি হবে এখানে 59টার? স্যার কোনটা? দর্পং কামং। দর্প, হ্যাঁ এখানে। স্যার 59টা উও হয়ে যাবে। হ্যাঁ, গ ক বর্গীয়। তারপরে কামম ক্রোধম আছে এখানে। ওখানেও ও কর আসবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে ক্রোধম চ। ক্রোধন চ ইয়াই চায়। একই সূত্র। তারপরে তেষাম নিষ্ঠা। কি হবে এখানে? তেষাম নিষ্ঠা। সেটা নয়, দন্তে ন। একই সব। তারপরে উৎশিষ্টম। যৎ দানম। দয় সে যৎ দানম। হ্যাঁ, যৎ দানম কি করে? ঝলং যশ যসি। না, ঝলম যশন্তে। হ্যাঁ। তারপরে পবিত্রম ইয়হ। তো এটা আমি পারিনি। ওই যে অনুনাসিকো বা। ও আচ্ছা, হ্যাঁ ঠিক। অনুস্বরস্য এই পরসবর্ণঃ। অনুনাসিকে এই সব জায়গাতে অনুস্বরস্য এই পরসবর্ণঃ। অনুস্বরের পরে এই প্রত্যাহারস্থ বর্ণ আছে, তার জন্য পরসবর্ণ হচ্ছে। বলেছিলাম ইয়কারের দুটো সবর্ণ আছে, একটা অনুনাসিক ইয় আর একটা অনুনাসিক ইয়। তাহলে অনুস্বরের স্থানে
কোন ইয়কারের আদেশ হবে? অনুনাসিক ইয়কারের আদেশ হবে, যেহেতু অনুস্বরের উচ্চারণ স্থান নাসিকা, এই জন্য নাসিকা সাম্য থেকে নাসিকা রূপ স্থান ও সাম্য থেকে অনুস্বরের জায়গাতে অনুনাসিক ইয়কারের আদেশ হচ্ছে। এই সব জায়গাতে পরম নিধানম অনুস্বরস্য এই পরসবর্ণ, সব জায়গাতে পরসবর্ণ হয়েছে। যেখানে হচ্ছে ইয়ত্ন তন্ন করছি আমরা, সেখানে হচ্ছে ইয়র অনুনাসিক অনুনাসিক ওয়া। তারপরে কর্মণি এব কর্মণি এব অধিকার, কর্মণ্যেবাধিকারস্তে, হুম, ধিকারস্তে। হ্যাঁ, হ্যবরম, তারপরে হ্যবরম স্যার হাবারাং ইকার এনেছি, আর তারপরটা অনুস্বরস্য এই পরসবর্ণ। পরিসবর্ণ। হ্যাঁ অনিচ্ছন আপি, স্যার এটা পারিনি। এটা আগের দিন পড়ানো হলো। গমো হ্রস্বদ আছি গমঠ নিত্যম, হ্যাঁ এটা স্যার ভেবেছিলাম, আমি আর করিনি। পরাণী আহু পরাণী আহু ন এতি নৈতি। ঠিক আছে, এই বিষয়ে আমরা আলোচনা করছি। সূত্রটা একবার আমরা দেখে নিই তাহলে। গম হ্রস্বাৎ আছি গমুঠ নিত্যম, এই সূত্রটা আমরা দেখেছিলাম। কি বলা হয়েছিল সূত্রের অর্থতে? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করা হয়নি না? হুম, গম হ্রস্বাদ আছি গমট নিত্যম, এই সূত্রটা আগের দিন আমরা পড়েছিলাম। এখানে দেখেছিলাম সূত্রের অর্থ কি, যে হ্রস্বের পরে যে গম প্রত্যাহারস্থ বর্ণ, গম প্রত্যাহারে কি কি পড়ছে? গ, ণ, ন, এই তিনটি বর্ণ পড়ছে। সেই রকম বর্ণ অন্তে আছে এরকম যে পদ, কি হবে? হ্রস্বের পরে হয় গ আছে অথবা ণ আছে অথবা ন আছে, সেই ন আবার পদের অন্তে থাকতে হবে। তাহলে এক ধরনের পদ চেয়েছে যার অন্তে গ থাকবে, ণ থাকবে অথবা ন থাকবে, আর সেই গ, ণ, ন এর ঠিক আগেই কোনো হ্রস্ব বর্ণ থাকবে। ঠিক আছে, এরকম একটা পদ আমাদের চাই। তারপরে যে অজ বর্ণ থাকবে, তারপরে মানে সেটা তো একটা পদ, তারপরে অন্য কোনো অজাদি পদ যদি থাকে, তাই তো, তারপরে অজ থাকতে হবে, মানে কি অন্য কোনো অজাদি বা অজ আছে এরকম মানে আদি অজ আছে এরকম কোনো শব্দ থাকতে হবে। তাহলে কি হবে? সেই আদি অচের নিত্য গমুট আগম হবে। গমুট বলতে নুট, গুট অথবা নুট, এই তিনটার মধ্যে একটা আসবে। এই যে এখানে বলা হয়েছে গুট, নুট অথবা নুট, এই তিনটার মধ্যে একটা আসবে। এখন এগুলো হচ্ছে সবই কি টিথ, তার জন্য টিথ হলে কি হবে? যার আগম হচ্ছে তার আদিতে এসে বসবে। ঠিক আছে, এই হচ্ছে সূত্রের অর্থ আমরা দেখেছিলাম, সকলের মনে পড়েছে নিশ্চয়ই এখন। হ্যাঁ স্যার। এবারে আমরা উদাহরণগুলো একটু দেখে নেব, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে। যেমন উদাহরণ আমরা দেখছিলাম কি প্রত্যয়ং আত্মা, এখানে প্রত্যয়ং, এটা হচ্ছে প্রত্যয়ং একটা সুবন্ত পদ। সেই সুবন্ত পদের অন্তিমে কি বর্ণ আছে? গম প্রত্যাহারস্থ বর্ণ, গ এই বর্ণটি আছে। গ এই বর্ণটির ঠিক ঠিক পূর্বেই হ্রস্ব অবর্ণ আছে। তাহলে হ্রস্বের পরে যে গম প্রত্যাহারস্থ বর্ণ মানে গ, ণ অথবা ন, সেই তদন্ত পদ হতে হবে, সেই রকম বর্ণ অন্তে আছে এরকম একটা পদ হতে হবে। আমাদের কাছে প্রত্যয়ং এটা সেই ধরনের পদ কিনা যে ধরনের পদ আমরা চাইছি। হ্যাঁ স্যার। তারপরে কি বলেছে? যে অচ বর্ণ থাকে। ঠিক আছে, তাহলে এখানে তারপরে ঠিক ঠিক পরেই আত্মা শব্দ আছে। আত্মা শব্দের আটা অচ, হ্যাঁ সেই অচের গমুট আগম হবে, মানে গুট, নুট অথবা নুট, এই তিনটার মধ্যে একটা আগম হবে। এখন যেহেতু এখানে গ আছে, তার জন্য এখানে গুট এইটারই আগম হবে। আর আগম যেহেতু টিথ, তার জন্য সে কি হবে? যে অচের বিধান করা হয়েছে সেই অচের আদিতে এসে বসবে। এই জন্য আদিতে এসে এখানে বসে গেছে গুট। টিটে ইত সংজ্ঞা উকারটাও চলে যায়, গকার মাত্র অবশিষ্ট থাকে।
তাহলে প্রত্যং আত্মা এরকম থাকছে, সবগুলো একসঙ্গে জুড়ে দিলে প্রত্যং আত্মা এরকম রূপ হচ্ছে। হুম হ্যাঁ স্যার। আচ্ছা, এক সেকেন্ড। হুম ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি প্রত্যং আত্মা এখানে ওইভাবে। স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ 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 স্যার স্যার। দেখতে পাচ্ছি। হুম। তাহলে প্রত্যং আত্মা এখানেও আমরা দেখলাম এইভাবে মোট আগম হয়েছে। তারপরে এখন আরেকটা উদাহরণ আছে কি, সুগণ ঈশাহ। সুগণ এটা হচ্ছে একটা পদ, সুবন্ত পদ, যার অন্তিমে গম প্রত্যাহারস্থ বর্ণ আছে ণ, আর তার ঠিক পূর্বে হ্রস্ব বর্ণ আছে, গয়ের পরে যে অট আছে সেটা হ্রস্ব বর্ণ। তাহলে হ্রস্বাৎ পরহ ইহ গম মানে গম প্রত্যাহারস্থ বর্ণ, তদন্ত সেই রকম বর্ণ অন্তে আছে এরকম যে পদ সুগণ সেটা সেই ধরনের পদ। তারপরে ঈসহ এখানে আছে, তার যে অজ ইকার তার স্থানে গমুরাগম হচ্ছে। এখানে ণকারের পরে যেহেতু আছে এই জন্য অনুডাগম হবে, অনুট যুক্ত আগম, টটা ড হয়ে যাবে, অনুডাগম হচ্ছে, দিয়ে তার ণ মাত্র অবশিষ্ট থাকছে, সুগণ ণ ঈশহ দিয়ে যুক্ত করলে সুগণ ঈশহ এরকম রূপ হচ্ছে। এরপরে সন অচ্যুত এখানেও সন, এখানে সয়ের পরে যে অট আছে সেটা হ্রস্ব বর্ণ, তারপরে নটা হচ্ছে গম প্রত্যাহারস্থ বর্ণ, তাহলে সেই রকম বর্ণ অন্তে আছে যে পদ সেটা হচ্ছে সন। তারপরে অচ্যুত এর যে অট আছে সেটা হচ্ছে অচ, তার স্থানে গমুটাগম হবে। এখানে নয়ের পরে যেহেতু বলা হচ্ছে সেই জন্য নুডাগম হচ্ছে, তো তার আদিতে এসে বসবে, অয়ের আগে চলে আসবে, দিয়ে সন ন অচ্যুত এখানে সন্ন্যাচ্যুত এরকম রূপ হচ্ছে। এরকমই আরো কিছু উদাহরণ আমরা দেখেছিলাম, কুর্বন নাস্তে, কুর্বন যুক্ত আস্তে, কুর্বন নাস্তে, তিং অতিঙ্গহ, তিঙ্গ তিঙ্গহ, কুর্বন আপনোতি, কুর্বন নাপনোতি কিলবিষম, গীতাতে আছে। তস্মিন ইতি, তস্মিন নীতি নির্দিষ্টে পূর্বস্য সূত্রতে আমরা দেখেছি, জানান আপি, জানান নপি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গম হ্রস্বাদ আছি গমট নিত্যম, এই সূত্রটা আমাদের পড়া হয়েছিল। তো তারই উদাহরণ হচ্ছে এখানে অনিচ্ছন আপি। তাহলে এখানে কি কি হতো সন্ধি করলে? এখানে তাহলে কি হবে, কি আগম হবে, কার আগম হবে? দন্তের ন। দন্তেন্ন দন্তেন্ন। দন্তন্য হবে, এ অনিচ্ছন্নপি এরকম হয়ে যাবে। অনিচ্ছন্নপি। ঠিক আছে, তাহলে এগুলো হয়েছে সকলেই, আশা করছি তাহলে অতদিন যা হয়েছে আশা করছি সকলেই বুঝতে পেরেছেন, মানে এখানে যারা উপস্থিত আছেন তারা আশা করছি বুঝতে পেরেছেন, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে আমাদের আজকে বিশেষ কিছু রূপ আছে, এর প্রয়োগ অত্যন্ত কম, প্রয়োগের স্থল কিন্তু জানার জন্য একটু জেনে রাখা দরকার, সেই জন্য এর প্রয়োগস্থল অত্যন্ত অল্প। হ্যাঁ, আমরা সংস্কৃত একটা শব্দ জানি, হ্যাঁ স্যার। সংস্কৃত, সেই শব্দটা কিভাবে নিষ্পন্ন হয়েছে?
হুম, তাহলে সংস্কৃত এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে সম একটা উপসর্গ পাবো, ক্রিয়া একটা ধাতু পাবো, আর ত একটা প্রত্যয় পাবো। উপসর্গ, ধাতু, প্রত্যয় এইসব সম্বন্ধে সকলেরই জানা আছে। তাহলে ত প্রত্যয়ের হচ্ছে ত ত মাত্র অবশিষ্ট থাকে, তাহলে সম, তারপরে ক্রি, তারপরে ত। এখান থেকেই আমাদের সংস্কৃত শব্দটা এসছে, সংস্কৃত। হ্যাঁ, সম এই উপসর্গ পূর্বক ক্রি ধাতুর উত্তর ত প্রত্যয় করলে সংস্কৃত শব্দ নিষ্পন্ন হয়, যার অর্থ হচ্ছে পরিমার্জিত। হ্যাঁ, পরিমার্জিত, সংস্কৃত মানে যার সংস্কার করা হয়েছে। আমরা খনি থেকে যে কোনো পদার্থ তুলে নিয়ে আসি, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে সেটা ব্যবহারযোগ্য হয় না, তাকে সংস্কার করতে হয়, তাই না? কয়লা থেকে শুরু করে সমস্ত কিছুতেই আমরা আকরিক যেটা সেটা ব্যবহার করতে পারি না, সংস্কার সেখানে নিয়ে আসতে হয়। তো এই ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা, পরিমার্জিত ভাষা। এই জন্য সংস্কৃত এই নামটা আমাদের ভাষার ক্ষেত্রে প্রযোজ্য হয়, অন্য কোনো ভাষার ক্ষেত্রে এরকম প্রযোজ্য হয় না। তো এই যে সংস্কৃত শব্দটা আমরা দেখতে পাচ্ছি এখানে ময় হলন্ত ছিল, তারপরে কৃত, এই দুটো তো থেকে গেছে, কিন্তু সম এখানে যে ময় হলন্ত ছিল সেই ময় হলন্তটা কি হয়ে যাওয়ার কথা? মনুস্বরহ মান্তস্য পদস্য, বা তার আগে কি সূত্র ছিল? নশ্চাপদান্তস্য ঝলি, হ্যাঁ স্যার। নস্য মৎস্য চ অবদান্তস্য ঝলি অনুস্বরহ। তো এই মটা অনুস্বর হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এখন এই যে সকারটা আসছে, সকারটা কোথা থেকে আসছে? তো এরকম এখানে অনেকটা প্রক্রিয়া আছে, সেই ধরনেরই আরো কিছু শব্দ আছে এখানে আমাদের, সংস্কর্তা এরকম কিছু শব্দ আছে। তো এই ব্যাকরণে সংস্কর্তা এই রূপটার টোটাল 108টা রূপ হয়, সন্ধি করে 108টা রূপ হয়। 108টা আমরা আমরা পড়বো না এখন, আমরা 4টা কি এখানে আমাদের দুটো আছে হয়তো, সেগুলো আমরা পড়বো, ঠিক আছে। সেরকমই সংস্কৃত এরও অনেক রূপ হয়। হ্যাঁ, তো আমাদের ওইটা এখন জানার দরকার নেই। এখন এটা কিভাবে হচ্ছে সেটা দেখে পরে আমরা সংস্কৃত শব্দটাও দেখবো কিভাবে হচ্ছে। তো এরকম ভাবেই সংস্কৃত অথবা সংস্কর্তা এই শব্দটা নিষ্পন্ন করার জন্য সন্ধির বিশেষ কিছু সূত্র আসছে। তার মধ্যে প্রথম সূত্র আছে সমহ সুটি। সমহ সুটি, সমহ সুটি, এটা হচ্ছে আমরা 6 ধরনের যে সূত্র পড়েছি, সংজ্ঞা, পরিভাষা, বিধি, নিয়ম, অধিদেশ আর অধিকার, তার মধ্যে এটা হচ্ছে বিধি সূত্র। এই সূত্রে সমহ সুটি এরকম দুটি পদ আমরা দেখতে পাচ্ছি। সমহ এখানে ষষ্ঠীর একবচন আছে, সুটি এখানে সপ্তমীর একবচন আছে। হ্যাঁ, আর এই সূত্রেতেই মতুবস রু সম্বুদ্ধ ছন্দসী একটা সূত্র আছে, সেই সূত্র থেকে রু এটা অনুবৃত্তি হয়ে চলে আসছে। তখন এখন আমাদের সূত্রে টোটাল 3টি পদ আমরা দেখতে পাচ্ছি, সমহ, সুটি, রুহু। তো সেক্ষেত্রেই আমরা বিধি সূত্রে জানি যে যেখানে ষষ্ঠ্যন্ত থাকে তারপরে স্থানে চলে আসে, তাহলে সমহ কি হবে? স্থানে। স্থানে। রুহু ভবতি সুটি পরে, সুটি যেটা পঞ্চমী সপ্তমী থাকে তার অব্যবহিত পূর্বের স্থানে কাজ হয়। এখন সমহ এর সম্পূর্ণের স্থানে রূপ হবে না, কি হবে? তার যে মোকার, সেই মোকারের স্থানেই কি হবে? রূপ হবে। তো সমহ এখানে পুরো অর্থ হচ্ছে সমহ সমহ অন্ত্যস্য অলহ স্থানে समः अन्त्यस्य अलह স্থানে রুহু ভবত, রুহু স্যাৎ সুটি পরে। সুট বলতে কি এখানে তো আমরা আগে দেখব। সাধারণভাবে এখন আমরা সূত্রের অর্থটা বুঝে নিই, যে সুট যদি পরে থাকে তাহলে সমের যে অন্তিম অল বর্ণ, অল বলতে যে কোনো বর্ণকেই আমরা অল বলি, তার স্থানে কি হবে? রু এর আদেশ হবে, ঠিক আছে। তাহলে সম তার অন্তিম অল বর্ণ কি হতে পারে?
স্যার কি সমের সমের অন্তবর্ণ? অন্তিম অল বর্ণ কি হবে? ম হবে, হ্যাঁ হ্যাঁ তাই তো? হবে। তাহলে সমের যে অন্তিম অল বর্ণ তার স্থানে কি হবে? রু এর আদেশ হবে। যদি কি কি বলেছে, যদি পরে সুট থাকে। সুট এখন কি, তো সুট হচ্ছে যেমন আমরা গমুট দেখলাম, ঠিক আছে, সেরকমই সুট হচ্ছে একটা আগম। গমউটের যেমন দেখলাম দেখলাম আমরা নুট নুট মুট, এরকমই সুট হচ্ছে একটা আগম। যেমন গম হ্রস্ববাদী গমুট নিত্যমের দ্বারা কন্ডিশন কিছু বলা হলো, তারপরে সেই অচের গমুট আগম হবে বলছে, ঠিক তেমনি সুটেরও এরকম আগম বিধান হয়। ঠিক আছে, কি করে হয়? তো এই জন্য প্রক্রিয়াতে আমরা দেখতে পাবো সমযুক্ত কর্তা এই অবস্থাতে সম এখানে উপসর্গ, ক্রিয়া এখানে ধাতু, তার উত্তর ত্রিজ প্রত্যয় করলে কর্তা এই রূপটা হয়। এরপরে সমযুক্ত কর্তা এখানে এই অবস্থাতে আমাদের একটা বার্তিক সূত্র আছে, সম্পরিভ্যাম করতৌ ভূষণে। সম্পরিভ্যাম করতৌ ভূষণে, ভূষণ অর্থে, ভূষণ অর্থে সম আর পরি এই দুটো উপসর্গের পরে যদি করতৌ মানে হচ্ছে এখানে ক্রি ধাতু থাকে, তাহলে সেই ক্রি ধাতুর কি হবে? সুডাগম হবে। এখন ক্রি ধাতু সুডাগম যদি হয় কোথায় আসবে? এখানে সম উপসর্গ আছে, তার উত্তর ক্রি ধাতু আছে, তাহলে কি বলছে যে সম অথবা পরি যদি উপসর্গ, এই জন্য পরিষ্কৃত রূপ হয়। পরিষ্কৃত হয় তো এই হ্যাঁ সুখ চলে আসে। হ্যাঁ, পরিপূর্ব ক্রি ধাতু থাকে, পরিষ্করণম বা পরিষ্কার যেটা আমরা বলি, ক্রি ধাতু আছে। এই বার্তিকের এই সূত্রের দ্বারাই সম্পরিভ্যাম করতৌ ভূষণে, এর দ্বারাই কি হয়, কি বলছে, সম অথবা পরি পরে পরির পরে যদি ক্রি ধাতু থাকে ভূষণ অর্থে, তার উত্তর কি হবে? সে ক্রি ধাতুর সুডাগম হবে, সুট চলে আসবে। এখন সুট কোথায় এসে বসবে? সুট কোথায় আসবে, এখন কোথায় স্যার গিয়ে বসবে? মকার। হ্যাঁ, হুম, এখানে পরিযুক্ত কারক, এখানে সুট আসবে, আসবে তো, পরির পরে হ্যাঁ ক্রি ধাতু আছে, তাহলে সেই ক্রি ধাতুর সুট আসবে বলছে। এখন ক্রি ধাতুর কোথায় সুট আসবে? ত্রিধাতুর আগে। আগে এখানে চলে আসবে। সুটেরও এরকম টটা ঈদ সংজ্ঞা হয়ে লোপ হয়ে যায়, উকারটা উচ্চারণের জন্য সমাত্র থাকে। দিয়ে পরিযুক্ত কারও এরকম থাকে, সেই দন্তস্ব টাকার মূর্ধন্যস্ব আবার হয়ে যায় আহ, পরিষ্কার এরকম রূপ হয়, এই জন্য পরিষ্কার। হুম, তো এরকমই হচ্ছে সম কর্তা, এখানেও সমের পরে ক্রি ধাতু আছে, এই জন্য তারও কি হবে? সুট আসবে। সুট এলে কি হবে? এরকম আগে আসবে, সমযুক্ত কর্তা থাকছে। এখন এখানে আমাদের দেখবো সম আছে, তারপরে সুট আছে, কর্তা সটা সু আছে এখানে, স, তাহলে সুট পরে আছে, আর সমের যে অন্তিম অল বর্ণ তার স্থানে এখন কি হবে? রু চলে আসবে। ঠিক আছে, এখন রু চলে এলে কি হবে? রু এর যে উকারটা ময়ের জায়গাতে কি চলে এলো, সমের যে মটা আছে তার জায়গাতে কি চলে এলো? রু। রু রু। এর যে উকারটা, সেই উকারটা ঈদ সংজ্ঞা হয়ে লোপ হয়ে যায় তার। আমরা আগে একটা সূত্র পড়েছিলাম মনে হচ্ছে, উপদেশে জনুনাসিক ঈদ, উপদেশের যেটা অনুনাসিক অজ তার ঈদ সংজ্ঞা হয়, মনে আছে কি? উপদেশের যে অনুনাসিক অজ তার ঈদ সংজ্ঞা হয়, ঈদ সংজ্ঞা হলে কি হবে? তার লোপ হয়ে যাবে। তো রু যেহেতু ছিল, রু এর উকারটা অনুনাসিক অজ, আর উপদেশে আছে, উপদেশে অনুনাসিক অজের ঈদ সংজ্ঞা হয়ে লোপ হয়ে গেছে, স র স্কর্তা এরকম অবস্থাতে আছে। ঠিক আছে, স র স্কর্তা এরকম অবস্থাতে আছে। তো এর অতদূর বোঝা গেছে কিনা সকলের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সমাহ সুটি এই সূত্রের দ্বারা সমের যে মকারটা তার স্থানে রু এসছে, যেহেতু পরে সুট আছে।
রুয়ের উকারটা উচ্চারণ এর সঙ্গে হয় লোপ হয়ে গেছে, স রু স্কর্তা এই অবস্থা আছে এখন। এরপরে আমাদের এই অবস্থা থেকে আবার অগ্রিমে প্রক্রিয়া আছে, তার জন্য নতুন একটা সূত্র আসছে, অত্রানুনাসিকঃ পূর্বস্য তুবা। এটা হচ্ছে এক ধরনের বিধি সূত্র। হ্যাঁ, অত্রানুনাসিকঃ পূর্বস্য তুবা, অত্রানুনাসিকঃ পূর্বস্য তুবা। সন্ধিচ্ছেদ করলে এখানে অত্র একটা পদ পাচ্ছি, অনুনাসিকঃ একটা পদ পাচ্ছি, পূর্বস্য আরেকটা পদ, তু এটা আরেকটা পদ, বা আরেকটা পদ। এর মধ্যে অত্র, তু, বা এই সবগুলোই হচ্ছে কি এক একটা অব্যয়। অনুনাসিকঃ এটা প্রথমান্ত পদ, পূর্বস্য এটা হচ্ছে ষষ্ঠান্ত পদ। তো এই সূত্রটা যেখানে রুত্ব বিধান করা হচ্ছে, সেই রুত্ব বিধান যে প্রকরণ অষ্টাধ্যায়ীতে আছে, হ্যাঁ অষ্টাধ্যায়ীতে কিছু পরপর সূত্র আছে যে সকল সূত্রের দ্বারা রুত্ব বিধান করা হচ্ছে, যেমন শস্যজুষ রুহু, সমহ সুটি, এর এই সকল সূত্রের দ্বারা সেখানে রুত্ব বিধান করা হচ্ছে। সেই রুত্ব প্রকরণে এই সূত্রটা পঠিত হয়েছে। এই সূত্রের পাঠ ভগবান পাণিনি করেছেন, অত্রানুনাসিকঃ পূর্বস্য তুবা। এই জন্য অত্র এই শব্দটার দ্বারা অত্র বলতে কি বুঝবো তাহলে? তো এই জন্য অত্র বলতে যেহেতু রুত্ব বিধান প্রকরণে এই সূত্রের পাঠ হয়েছে, এই জন্য অত্র বলতে কি বুঝবো? অত্র রূপ প্রকরণে, মানে রুত্ব বিধি প্রকরণে। ঠিক আছে, পূর্বস্য তুবা, অনুনাসিক একটা পদ আছে, আর পূর্বস্য তুবা। পূর্বস্য মানে অত্র রূপ প্রকরণে পূর্বস্য অনুনাসিকো ভবতি, এই সূত্রের অর্থ আসছে এই রূপ প্রকরণে পূর্বের অনুনাসিক হবে। এখন কার পূর্বের অনুনাসিক হবে? তো যেহেতু এখানে রুত্বের বিধান করা হয়েছে, রু এর বিধান করা হচ্ছে, এই জন্য রু এর যে পূর্ব অচ আছে তার অনুনাসিক বিধান হবে, সেই অচটাকে অনুনাসিক করতে হবে। আর এই সূত্রে যেহেতু বা গ্রহণ করা আছে, এই জন্য বিকল্পে হবে, এটা বলা হচ্ছে। তাহলে সেরকম ভাবে সূত্রের অর্থ আমরা দেখলে কি পাবো? অত্র মানে রূপ প্রকরণে রোহ পূর্বস্য স্থানে বা রোহ পূর্বস্য অনুনাসিকো ভবতি বিকল্পেন, মানে এক পক্ষে অনুনাসিক হবে, এক পক্ষে অনুনাসিক হবে না। ঠিক আছে, তাহলে এই রূপ প্রকরণে মানে এই যে রুত্ব প্রকরণ আছে, সেই রুত্ব প্রকরণে যে রু বিধান করা হয়েছে, সেই রু এর পূর্বের অচ যে আছে, সেই অচের বিকল্পে অনুনাসিক হবে। তাহলে আমাদের কি প্রক্রিয়া ছিল তখন পর্যন্ত? স রু স্কর্তা ছিল, এখানে রু কার বিধান করা হয়েছে? ময়ের স্থানে রু এর বিধান করা হয়েছে, তাই তো? তাহলে অত্র রু প্রকরণে রোহ পূর্বস্য, রু যে বিধান করা হয়েছে তার পূর্বে কি আছে? এখানে কি আছে তার পূর্বে? এটা তো রু, এটা তো রু, তার পূর্বে কি আছে? পূর্বে মানে আগে। পূর্বে মানে রুটা তো স্যার মকারের জায়গায় এসছে, মানে মকারের জায়গাতে এসছে, তার আগে কি আছে? সম। সম তো নেই এখন, এখন কি আছে? না, স দন্তেস্ব, শুধু দন্তস্ব। তাহলে রুয়ের ঠিক দন্তস্ব তো রুয়ের ঠিক আগে নেই, ঠিক আগে কি আছে? অ আছে। ও আছে, ঠিক আছে। সেই অয়ের কি হবে? বিকল্পে অনুনাসিক হবে। এখন এখানে বিকল্পে অনুনাসিক হচ্ছে, বিকল্প হবে মানে এক পক্ষে অনুনাসিক হবে, এক পক্ষে অনুনাসিক হবে না, যেমন ছিল তেমন থেকে হবে। তাহলে স্বর স্কর্তা এখানে এক পক্ষে অনুনাসিক হলে এটা চলে এলো সং স্কর্তা, আর যখন অনুনাসিক হলো না স্বর স্কর্তা, এরকম রয়ে গেল। এখন আরো কিছু প্রক্রিয়া আছে, তার জন্য আরো একটা সূত্র আসছে, অনুনাসিকাত পরনুস্বারঃ। অনুনাসিকাত পরনুস্বারঃ, এটা হচ্ছে বিধি সূত্র। এখানেও অনুনাসিকাত, এখানে পঞ্চমী আছে, পরহ আর অনুস্বারহ, এরকম তিনটা পদ আছে আমরা দেখতে পাচ্ছি। অনুনাসিকাত পঞ্চম্যন্ত, পরহ প্রথমান্ত,
অনুস্বরः এটাও হচ্ছে প্রথমান্ত। মতুবস রুহু সম্বুদ্ধ ছন্দসি একটা সূত্র আমরা আগে দেখলাম, সেখান থেকে রু এটা অনুবৃত্তি হয়ে চলে আসছে, কিন্তু সেই রু এর এই সূত্রে মতুবস রু সম্বুদ্ধ ছন্দসি এই সূত্রে রু প্রথমান্ত আছে, কিন্তু আমাদের এখানে প্রথমান্ত হিসাবে প্রয়োজন নেই, পঞ্চম্যন্ত হিসাবে প্রয়োজন আছে। এই জন্য আমরা এখানে রোহ এরকম পঞ্চম্যন্ত রূপে তাকে পরিণত করে নিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। মতিবস রু সম্বুদ্ধ এই সূত্র থেকে প্রথমান্ত রু শব্দ এখানে আসছে, কিন্তু প্রথমান্তের আমাদের কোনো প্রয়োজন নেই। সেই জন্য আমাদের একটা বললাম নিয়ম, আমরা এটা করতে পারি যে তার পঞ্চম যে বিভক্তিতে প্রয়োজন সেই বিভক্তিতে পরিণত করতে পারি। তাহলে পঞ্চম্যন্ততে প্রয়োজন, এই জন্য পঞ্চম্যন্ত রূপে পরিণত করে নিয়েছি। এরকমই অত্রানুনাসিক পূর্বস্য তু বা এই সূত্র থেকে পূর্বস্য এটা এখানে অনুবৃত্তি হয়ে আসছে, আর পূর্বস্য এটা হচ্ছে ষষ্ঠন্ত, কিন্তু আমাদের পূর্বস্য এই ষষ্ঠন্তের প্রয়োজন নেই, পূর্বস্মাৎ এই পঞ্চম্যন্তের প্রয়োজন। তো এই জন্য এখানেও আমরা পূর্বস্মাৎ এরকম পঞ্চম্যন্ত রূপে বিপরিণাম বা পরিণত করে নিচ্ছি। এখন আমাদের সূত্রে অনুনাসিকাত, হরহ, অনুস্বরহ, রোহ, পূর্বস্মাৎ এরকম টোটাল 5টা পদ পাচ্ছি। এখানে অনুনাসিকাত এই যে পঞ্চমী আছে, এখানে কোন অর্থে পঞ্চমী আছে? তো দেখতে গেলে এখানে লিয়প লোপে কর্মণ্যধিকরণে চ এই সূত্রের এই বার্তিকের দ্বারা, এই বার্তিকটা আসবে আমরা যখন কারক প্রকরণ পড়বো তখন একটা বার্তিক আসবে, সেই বার্তিকের দ্বারা এখানে পঞ্চমী হয়েছে। বার্তিকটা আমি একটু লিখছি। লিয়ব লোপে কর্মণ্য অধিকরণে চ। লিয়ব লোপে মানে হচ্ছে আমরা লিয়ব প্রত্যয় পড়েছি তো। হ্যাঁ স্যার। কোথায় হয়? কখন হয় লিয়ব প্রত্যয়? কার স্থানে হয়? স্যার ক্রিয়া মনে পড়ছে না প্রত্যয়টা। ত্বয়া প্রত্যয় বলে কোনো প্রত্যয় শুনেছি কি? হ্যাঁ হ্যাঁ শুনেছি স্যার, শুনেছি না, মনে পড়ছে না। যেমন কোন রূপ ত্বয়া প্রত্যয় আনত, আমাদের এখানেও তো এসছে, আমি একাধবার বলেছি মনে হচ্ছে। স্যার ওই গত্বা শ্রুত্বা ওইগুলো কি? আচ্ছা, লিয়ব কি তার আগে ওই উপসর্গ থাকলে তখন লিয়ব হয়? হ্যাঁ মনে পড়েছে, ত্বয়া প্রত্যয়ের জায়গাতে লিয়ব প্রত্যয় চলে আসে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তো এখানে লিয়ব লোপে বলতে সেরকম লিয়বন্ত শব্দের যদি আমরা বাক্যে প্রয়োগ না করি, ঠিক আছে, লিয়বন্ত শব্দের প্রয়োগ বাক্যে যদি না করি, তাহলে লিয়ব প্রত্যয় ধাতুর উত্তর হচ্ছিল তো, সেই ধাতুর যেটা কর্ম অথবা অধিকরণ, সেখান থেকে কি বিভক্তি হবে? পঞ্চমী বিভক্তি হবে। এটাই হচ্ছে লিয়ব লোপে কর্মণ্যধিকরণে চ এই বার্তিকের অর্থ। কি বলছে? যদি বাক্যে লিয়বন্ত শব্দের প্রয়োগ না করি, তাহলে সেই লিয়বন্ত শব্দের একটা ধাতু থাকে তো, সেই ধাতুর যেটা কর্ম অথবা অধিকরণ, তার সেখানে কি হবে? পঞ্চমী বিভক্তি হবে। বোঝা গেল কি লিয়ব লোপে কর্মণ্যধিকরণে চ এই সূত্রের অর্থ? স্যার ওটা আরেকবার বলুন। বাক্যে যদি লিয়বন্ত শব্দের প্রয়োগ না করতে চাই,
ঠিক আছে, যেমন আমি বললাম কি যে আসনে উপবিশ্য অহম খাদামি, একটা বাক্য বললাম, কি বাক্য বললাম? আসনে মানে আসনে আসনে পরিবেশন উপবিশ্য করছি। অহম খাদামি। অহম খাদামি, হুম এখানে উপবিশ্য এটা লেবন্ত শব্দ দেখা, হুম হুম। হ্যাঁ। তার অধিকরণ কি এখানে? আসনে। আসনে। হুম ঠিক আছে, এখন আমার ইচ্ছা হলো বাক্যে আমি লেবন্ত শব্দের প্রয়োগ করব না, তাহলে বাক্যের অবস্থা এখন কি থাকবে? আসনে খাদামি, তাই তো? আসনে হ্যাঁ। খাদামি। তো এই অবস্থাতে যেখানে আমি বাক্যে লেবন্তের প্রয়োগ করতে চাইছি না, সেখানে লেবন্তের যেটা কর্ম অথবা অধিকরণ, সেখানে পঞ্চমী করতে হবে। তাহলে আসনে খাদামি এরকম বলা যাবে না, আসনাত খাদামি এরকম বলতে হবে। আসনাত খাদামি, বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক তেমনি প্রাসাদম, শাস্ত্রীয় উদাহরণ বইয়ে যেটা আছে সেটাই বলছি। প্রাসাদম আরোহ্য পশ্যামি, বা বৃক্ষম আরোহ্য ফলম খাদামি। ঠিক আছে, বৃক্ষম আরোহ্য ফলম খাদামি, এখানে আরোহ্য আং উপসর্গ আছে, আরোহণ ক্রিয়া আছে, তার উত্তর লিয়ক প্রত্যয় আমরা দেখতে পাচ্ছি। আরোহ্য এটা লিয়বন্ত শব্দ, এর কর্ম কি আছে? বৃক্ষম এটা। তাহলে লিয়বন্ত যে আরোহ্য, এই শব্দটা যদি বাক্যে ব্যবহার করতে না চাই, তাহলে তার যেটা কর্ম বৃক্ষ, সেখান থেকে কি করতে হবে? পঞ্চমী বিভক্তি করতে হবে। তখন বৃক্ষাৎ ফলম খাদামি, মানে বৃক্ষম আরোহ্য ফলম খাদামি, কিন্তু বাক্য কি বলছি? বৃক্ষাৎ ফলম খাদামি। ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরকমই এখানে সূত্রে এখন আমরা দেখব অনুনাসিকাত পরহ অনুস্বারহ। এখানে অনুনাসিকাত, এই যে পঞ্চমী হয়েছে, সেই পঞ্চমী লব লোপে কর্মণ্যধিকরণে চ, এই সূত্রের দ্বারা কর্মণীতে পঞ্চমী বিভক্তি হয়েছে। তাহলে এখানে কি লেবন্ত শব্দের বাক্যে প্রয়োগ হয়নি? তাহলে ব্যাখ্যাকাররা বলেন যে এখানে বিহায় একটা শব্দ ছিল, কি ছিল এখানে? বিহায় একটা শব্দ ছিল, আর তার হচ্ছে এটা কর্ম ছিল অনুনাসিকম বিহায়, এরকম বাক্য ছিল। সেখান থেকে বিহায় এই শব্দটা, লেবন্ত শব্দটার প্রয়োগ করেননি বলে অনুনাসিকা এখানে পঞ্চমী পড়েছে। যদি তার প্রয়োগ করতে হয় তাহলে বাক্য এরকম করতে হবে অনুনাসিকম বিহায়। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তখন সূত্রের অর্থ হচ্ছে অনুনাসিকম বিহায় রোহ পূর্বস্মাৎ পরহ, রোহ পূর্বস্মাৎ পরহ অনুস্বারাগমঃ ভবতি, অনুস্বরের আগম হয় এখানে। ঠিক আছে, অনুস্বরের আগম হয়। কি বলছে? যে অনুনাসিকম বিহায় মানে যে পক্ষে অনুনাসিক বিধান করা হয়েছে সেই পক্ষকে ছেড়ে দিয়ে, আমরা দেখলাম তো এক পক্ষে অনুনাসিক বিধান করা হলো, অত্রানুনাসিক পূর্বস্য তু বা এর দ্বারা, যেখানে রু বিধান করা হয়েছে তার পূর্বের বর্ণের অনুনাসিক করা হয়েছে বিকল্পে, হয়েছে কিনা? হ্যাঁ স্যার। তো এক পক্ষে অনুনাসিক হয়েছে আর এক পক্ষে অনুনাসিক হয়নি। অনুনাসিকম বিহায় মানে যে পক্ষে অনুনাসিকের বিধান করা হয়নি। তো সেই পক্ষে আমরা দেখেছিলাম সর্স কর্তা, এরকম একটা রূপ ছিল এখানে, সর্স কর্তা। তো সেটাই বলছে যে যে পক্ষে অনুনাসিক বিধান করা হয়নি, অনুনাসিকম বিহায় মানে যে পক্ষে অনুনাসিকের বিধান করা হয়নি, সেই পক্ষে কি হবে? রোহ পূর্বস্মাৎ, রোহ মানে হচ্ছে যে রু বিধান করা হয়েছে তার পূর্বে, পূর্বের যে বর্ণ, তারপরে পূর্বে বর্ণ কি আছে? ও। তারপরে একটা অনুস্বার চলে আসবে। তাহলে অয়ের মাথাতে কি চলে আসবে? অনুস্বার চলে আসবে। অনুস্বার চলে এলে স র স্কর্তা,
হ্যাঁ, সন সং র স্কর্তা, এরকম আমাদের স্থিতি হচ্ছে। এখন আমরা দুটো অংশ পেয়ে গেলাম, সম স্কর্তা থেকে দুটো পেলাম, একটা কি সং র স্কর্তা, আর একটা হচ্ছে সং র স্কর্তা, পেলাম কিনা? এটা একটা পেলাম, হ্যাঁ আর হ্যাঁ এই দুটো পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে কি বলছে? হ্যাঁ, তো এখন আমরা দুটো পেয়ে গেছি, একটা হচ্ছে সং র স্কর্তা, আর একটা হচ্ছে সং র স্কর্তা। এরপরে আরেকটা প্রক্রিয়া, আর দুটো কিছু সূত্র আছে প্রক্রিয়ার জন্য, সেটা এলেই হয়ে গেল। এই অবস্থাতে হ্যাঁ, সং র স্কর্তা আর সং র স্কর্তা এই দুই পক্ষতে বিশেষভাবে কাজ বিধান বিধান করার জন্য একটা সূত্র আসছে, খরবসানয়োর বিসর্জনীয়। খরবসানয়োর বিসর্জনীয়। কি সূত্র আছে? খরবসানয়োর বিসর্জনীয়। এটাও হচ্ছে আমরা যে সূত্র পড়ছি, এটাও তার মধ্যে হচ্ছে একটা বিধি সূত্র। এখানে খরবসানয়োহ বিসর্জনীয় এরকম সন্ধিচ্ছেদ আছে। খরবসানয়োহ এখানে সপ্তমী দ্বিবচন বিভক্তি আছে, বিসর্জনীয় এখানে প্রথম আর একবচন আছে। আমরা একটা সূত্র পরবর্তীকালে পড়বো, রো রি একটা সূত্র আছে, রো রি, সেই সূত্র থেকে রো রো এখানে সন্ধি হয়েছে, রহ ছিল, তারপরে রি আছে বলে বিসর্গের জায়গাটা ওকার হয়ে গেছে। কি করে হয় না হয় সেগুলো আমরা বিসর্গ সন্ধি প্রকরণে পড়বো। তো সেখান থেকে, সেই সূত্র থেকে রহ এই ষষ্ঠ্যন্ত পদের এখানে অনুবৃত্তি হয়ে আসছে। অনুবৃত্তি হওয়ার পরে আমরা সূত্রের টোটাল 3টি পদ দেখতে পাচ্ছি, খরবসানয়োহ বিসর্জনীয় রহ। এখানে একটা অধিকার আসছে, পদস্যে একটা অধিকার আসছে। পদস্যে অধিকার চলে আসছে। টোটাল আমাদের এখন তাহলে 4টা আমরা পদ পাচ্ছি, খরবসানয়োহ বিসর্জনীয় রহ পদস্যে। পদস্যে এখানেও ষষ্ঠীর একবচন আছে। রহ এটা হচ্ছে পদস্যে এর বিশেষণ। আর আমরা জানি কি, যে বিধি সূত্রে সপ্তম্যন্ত ভিন্ন যদি কোনো বিশেষণবাচক পদ থাকে, তাহলে কি হয়, সে কি হয়, মনে নেই? যদি কোনো বিধি সূত্রে সপ্তম্যন্ত ভিন্ন বিশেষণ পদ থাকে, সেই বিশেষণ পদ কার বোধক হয়? কিছুদিন আগেও এলো, হুম, স্যার, আর মানে সপ্তম মন্ত্রে যদি পদ থাকে, হুম, তাহলে সপ্তমী থাকলে ষষ্ঠীর রূপ হবে। সপ্তমী থাকলে না, ষষ্ঠী, না সেটা নয়, বলেছিলাম। আচ্ছা কারোর কি মনে পড়ছে না?
মানে স্যার ওটা কি হবে, ওই যে সপ্তমন্ত পদ থাকলে যে বিধেয়মান যে কাজটা হবে, এটা সপ্তমী নির্দিষ্ট। না না, ওটা তো অন্য অর্থ হলো। আগে বলেছিলাম মনে আছে, যে কোনো বিধি সূত্রে যদি ষষ্ঠ বিশেষণবাচক পদ থাকে, সেই বিশেষণ কি হয়, তদন্তের বোধক হয়। হ্যাঁ মনে হ্যাঁ, আছে? এবার মনে পড়েছে। আর সপ্তম ব্যন্ত থাকলে তদাদির বোধক হয়, এটা বলা হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার, এবার মনে পড়েছে। হুম। তাহলে এখানেও রহ মানে হচ্ছে রেফস্য। রহ মানে কি, রেফস্য। তাহলে সেটা এখানে কি আছে, সেটা বিশেষণ আছে। কার বিশেষণ? পদস্যের বিশেষণ। তাহলে কি হবে, হুম। তদন্তের বোধক হবে। তাহলে রেফান্তস্য পদস্য খরবসানয়োঃ, এখানে খরচ অবসানঞ্চ ইতি খরবসানে তয়োঃ খরবসানয়োঃ, মানে খরি পরে অবসানে পরে। অবসান বলতে কি আমরা আগে পড়েছি কি, আমারও মনে পড়ছে না যে পড়ানো হয়েছে কিনা, অনেকদিন আগে হয়ে গেছে তো। কারোর কি মনে আছে অবসান বলতে কি? আচ্ছা, আমি একবার বলে দিচ্ছি। খরি মানে বুঝতে পারছি, খরি মানে হচ্ছে খর প্রত্যাহারস্থ বর্ণ পরে থাকলে। অবসানে পরে মানে, অবসান মানে হচ্ছে যেখানে বর্ণ উচ্চারণের অভাব, সেটাকেই অবসান বলছি। ঠিক আছে, বর্ণ উচ্চারণের অভাবকেই অবসান বলছি। ঠিক আছে, যেখানে আর বর্ণ উচ্চারণ হচ্ছে না, ফাঁকা অংশটা, সেটাকে আমরা অবসান বলছি। তাহলে সেটা খরি, বলা হয়েছিল আগে। হ্যাঁ, তো খরি পরে অথবা অবসানে পরে রেফান্তস্য পদস্য বিসর্গ ভবতি। এখানে রেফান্তস্য পদস্য বলতে সম্পূর্ণ রেফান্ত যে পদ, তার স্থানে বিসর্গ নয়। রেফান্তস্য পদস্য, আগে যেরকম আমরা করলাম, অন্তস্য অলহ স্থানে, খরি পরে আর অবসান, খর প্রত্যাহারস্থ বর্ণ পরে থাকতে হবে অথবা অবসান থাকতে হবে। তাহলে কি হবে, সে যে রেফান্ত পদ, তার যে অন্তিম অল, রেফান্ত পদের অন্তিম অল কি হতে পারে? রেফান্ত মানে রেফ অন্তে আছে যার, সেরকম যে পদ, সেই পদের অন্তিম অল বর্ণ কি হতে পারে? রেফ হবে। রেফি আসবে। হ্যাঁ, হুম। সেটাই তো। তাহলে সেই রেফের স্থানে কি হবে, বিসর্গ হয়ে যাবে। হুম। এখন আমরা দেখব এখানে স স র স্কর্তা আছে। এখানে যে সম ছিল সেটা কি উপসর্গ, উপসর্গ মানে কি, সেটা পদ। অব্যয়, অব্যয় মানে কি পদ। সেই পদের অন্তিমে এখন আমাদের রেফ আছে কিনা, তাহলে স র এটা রেফান্ত পদ কিনা, রেফান্ত পদ তো, রেফ অন্তে আছে যে পদের, স হ্যাঁ হ্যাঁ। এটা রেফান্ত পদ। তাহলে রেফান্ত পদের অন্তিম যে অল বর্ণ মানে রেফ, তার স্থানে কি হবে, বিসর্গ। কখন? যদি পরে খর অথবা অবসান থাকে। এখানে অবসান তো নেই, যেহেতু পরে অন্য বর্ণ উচ্চারণ করা হয়েছে, তাহলে অবসান তো নেই। অবসান কখন হবে, যখন অন্য কোনো বর্ণ উচ্চারণ করা হবে না। কিন্তু অন্য কোনো বর্ণ তো উচ্চারণ আছে, তাহলে খর নেই কি, অবসান নেই, তাহলে হ্যাঁ খর আছে কিনা দেখতে হবে। তো স আছে, সটা খরের মধ্যে পড়ছে কিনা, হ্যাঁ। পড়ছে। এই জন্য কি হবে, এই যে রেফ, তার স্থানে কি হয়ে যাবে, বিসর্গ হয়ে যাবে। দিয়ে এখানেও যে স আছে, তার স্থানে কি হয়ে যাবে, বিসর্গ হয়ে যাবে। এই যে এখানে হচ্ছে দুটো বিসর্গ আর অনুনাসিক একসঙ্গে হয় না, এই জন্য এখানে নেয়নি। কিন্তু এখানে একটা তো অনুনাসিক আর একটা হচ্ছে অনুস্বার, তারপরে বিসর্গ আছে, এরকম আমাদেরকে বুঝতে হবে। নেবে, কখন নেবে, না নিচ্ছে না, ইনসার্ট করতে হবে, তাহলে নেবে।
পাওয়া যাচ্ছে না, কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। হুম। আর অনুনাসিক, এখানে অনুনাসিক এখানে হচ্ছে বিসর্গ লাগবে আমাদের। না, এরকম। তো এই যে বিসর্গ এখানে আছে, উভয় জায়গাতে বিসর্গ হয়ে গেল। তারপরে আমাদের একটা সূত্র আসছে, বার্তিক আসছে আর কি, সম্পুঙ্কানাম সো বক্তব্য। মানে এইটা এখানে প্রাপ্ত হচ্ছে, এখানে এরকম বিসর্গ প্রাপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই বিসর্গের, এই সূত্রের দ্বারা এখানে এরকম বিসর্গ প্রাপ্ত হচ্ছে। তো সেই বিসর্গের জায়গাতে বিসর্গ যাতে না হয় রেফের, তার জন্য একটা বার্তিক করা হচ্ছে। এই বিষয়টা এখানে লেখা আছে, অত্র বিসর্গস্য স্থানে বিসর্জনীয়স্য সহ, বিসর্গ স্থানে বিসর্জনীয়স্য সহ, এই সূত্রের অপবাদ একটা সূত্র আছে, বা সরি, সর পরে বিসর্জনীয়স্য বিসর্জনীয় এব इति सूत्रेण विकल्पे सकारादेशे प्राप्ते नित्य सकार विधानार्थम বার্তিকমিদম আরভ্যতে। এইখানে বিসর্গ হয়ে গেছে, তো বিসর্গের জায়গাতে এবারে আরো প্রক্রিয়া হয়ে বিকল্পে সকার প্রাপ্ত ছিল, বা সরি, সরপরে বিসর্জনীয়স্য বিকল্পেন বিসর্জনীয় সরপরে বিসর্গস্য নিত্যম সাদেশঃ ভবতি। তো এখানে হচ্ছে বিকল্পে প্রাপ্ত ছিল, সেই বিসর্গের স্থানে সকার প্রাপ্ত ছিল বিকল্পে, কিন্তু নিত্য সকার আমাদের ইষ্ট, এই জন্য একটা বার্তিক করা হলো সম্পুঙ্কানাম। সম পু মানে পবর্গ আর ক, তারপরে কি হবে, বিসর্গের নিত্য সকার হবে, ঠিক আছে। এখানে সমের বিসর্গ ছিল, এই জায়গাতে ওই আগের মতো এখানেও অনুনাসিকটা আছে, তারপরে আমাদের বিসর্গটা নিয়ে আসতে হবে, সেই বিসর্গ। আর এখানেও সেম অনুস্বার নিয়ে আসতে হবে, তারপরে যে বিসর্গ, এই বিসর্গের জায়গাতে আমাদের বিকল্পে এরকম সকার হচ্ছিল সূত্রের দ্বারা, কিন্তু আমাদের এই সকারটা বিকল্পে নয়, নিত্য দরকার। এই জন্য একটা বার্তি গেল কি সম্পুঙ্কানাম সো বক্তব্য। সম এই উপসর্গ, আচ্ছা পুম, এখানে পুম শব্দ, আর তথা কান, কান একটা আছে, কান কান রূপ হয়, পরে আসবে, অত দূর আমরা পড়বো না যদিও। পুংস্ককিলহ একটা রূপ হয়, কান একটা রূপ হয়, সেই সকল জায়গাতেও কি হবে, নিত্য বিসর্গের নিত্য সকার হবে, মানে সবসময়ই সকার হবে, কোনো সময়ই বিসর্গ থাকবে না। কখন, এই যদি সমের হয়, অথবা পুমের হয়, অথবা কান এর হয়। কান একটা শব্দ, কিম শব্দের পুংলিঙ্গে প্রথমার বহুবচনে কান হয়। তো এই জায়গা তো এখানে বিসর্গের স্থানে আবার সম্পুঙ্কানাংশ বক্তব্যের দ্বারা সকার হয়ে গেল, দিয়ে সংস্কর্তা দুটো সকার হয়ে গেল, এখানেও সংস্কর্তা দুটো সকার হয়ে গেল। এরকম হচ্ছে সংস্কর্তা থেকে দুটো রূপ এরকম পাওয়া গেল। এরকম টোটাল 108 রূপ হয়। মানে এরকম পরপর সূত্র সূত্র করে 108টা রূপ হয়। হ্যাঁ হ্যাঁ, 108টা রূপ হবে। এখানে এই যে অনুস্বার এসছে, অনুনাসিক এসছে, এদেরও দ্বিত্ব হবে, তারপরে তৃত্ব হবে, সকারটাও তৃত্ব হয়ে যাবে। আর এই যে রেফ আছে, রেফের ওখানে অনুনাসিক হবে, রেফটা দ্বিত্ব হবে। এরকম ভাবে করে করে
টোটাল 108টা রূপ হবে। সংস্কর্তা এরকম আহ, এটা জানতাম না স্যার। হ্যাঁ, এরকম যখন গ্র্যাজুয়েশনে আমাদের এখানে পড়ানো হয়, এটা মোটামুটি 10 নম্বরের কোশ্চেনও থাকতে পারে, সংস্কর্তা এই রূপটা। মানে সেরকম দেখাতে হবে আর একটা সূত্র করে ভেঙে ভেঙে তারপরে হ্যাঁ, কি ভেঙে করে ভেঙে হলো বৃত্ত দিত। হ্যাঁ। হ্যাঁ, ওটা বলতে হয়। এরকম দুটো রূপ এখানে আমরা পেলাম, ওরকম টোটাল 108টা রূপ হয়। এরকম আরো একটা শব্দ আছে যার আহ, গবাক শব্দ, এর ওটা রূপ হয় উম, 500 উপরে, মানে এভাব 500 উপরের গবাক শব্দের রূপ হয়। এটাও এরকম আছে। আমাদের এই এরকম এটা খুব একটা প্রয়োগ আসে না, কারণ কি সম উপসর্গ থাকলেই এরকম প্রয়োগ হবে। এরকমই হচ্ছে সংস্কৃতম, এই জায়গাতে এবারে বুঝতে পারবে। সম ছিল, তারপরে কৃতম, ক্রি। এখানে সম পরিভ্রম করো তো ভূষণে সম স্কৃত হয়ে গেল। তারপরে সেই মোকারের জায়গাতে এখানেও এই যে আমরা এখানে সংস্কৃত একটাই রূপ লিখছি, কিন্তু অনুস্বার ঘটিত হ্যাঁ। সংস্কৃত বস্তুতঃ তারও কিন্তু এরকম দ্বিঘটিত ত্রিঘটিত, এদেরও যেমন একটা সকার ঘটিত রূপ হবে, আবার দুটাও হবে। এখানে 4টা হয়ে গেল। হ্যাঁ। এরকম ভাবে এখানেও সংস্কৃত, এখানেও এরকম ভাবে রূপ হয়। সংস্কৃত এখানে 108টা হবে না, কিন্তু সংস্কৃততে 108টা হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখান থেকে শুরু হলো সমহ সুটি, অত্রানুনাসিকঃ পূর্বস্য তুবা, অনুনাসিকাৎ পরনুস্বারঃ। এই 3টা সূত্র। আর খরবসনায়ুর বিসর্জনীয়ঃ 4টা, সম্পুঙ্কানাম সুবক্তব্যঃ এই একটা বার্তিক। ঠিক আছে, এই হচ্ছে একটা বিষয় শেষ হয়ে গেল। এখন নতুন একটা বিষয় শুরু হচ্ছে, ছেচ। কেউ বাইরে যেতে চাইলে, মানে ব্রেক নিতে চাইলে 5 মিনিট এখন ব্রেক দেওয়া হচ্ছে। ব্রেকের পরে ছেচ এই সূত্র থেকে পড়ানো হবে। আজকে হল সন্ধি ঠিক যা আমাদের আছে। পাঠ্য সেটা শেষ হয়ে যাবে আজ।
হুম, সকলে চলে এসছেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হুম, তাহলে এবারে একটা সূত্র এসছে ছে চ। এরকম অনেক লঘুভূত সূত্র আমাদের মাননীয় ব্যাকরণে আছে। উ, উই, উইয়াহ, এরকম অনেক ধরনের সূত্র আছে যার শরীর অত্যন্ত ছোট। ঠিক তেমনই একটা সূত্র হচ্ছে ছে চ। এটা কিন্তু ওই আগের মতোই বিধি সূত্র। এখানে ছে চ দুটো পদ আছে আমরা দেখতে পাচ্ছি। ছে এখানে সপ্তমীর একবচন আছে, চ এটা হচ্ছে অব্যয়। হ্রস্বস্য ইতি কৃতি তুক একটা সূত্র আছে, সেই সূত্র থেকে ইতি তুক এটা এখানে আর হ্রস্বস্য এই দুটো পদ এখানে চলে আসছে। তার মধ্যে তুক এটা হচ্ছে প্রথমার একবচন, হ্রস্বস্য এটা হচ্ছে ষষ্ঠীর একবচন। তাহলে এখন হ্রস্বস্য ছে চ তুক এরকম টোটাল 4টা পদ আমরা সূত্রে পেয়ে গেছি। এই 4টা পদ নিয়ে সূত্রের অর্থটা আমরা দেখবো কি হচ্ছে। কি বলছে? ছে বলতে এখানে ছ শব্দ থেকে সপ্তমীর একবচনে হচ্ছে ছে এই রূপটা হচ্ছে। তাহলে ছে মানে হচ্ছে ছকারে করে। হুম আর তুক এটা হচ্ছে এখানে আগম প্রথমার একবচনে আছে। তুক হচ্ছে তুকের যে ককারটা আছে সেটা হচ্ছে ইৎ সঙ্গে, আর উকারটা হচ্ছে উচ্চারণের জন্য তয়ে হলন্ত মাত্র অবশিষ্ট থাকে। আর তুক এটা হচ্ছে কিত। তুকের যেহেতু ককারটা ইত তার জন্য তুককে কি বলবো? কিত বলবো। যেমন টোকার ইত হলে আমরা দেখেছিলাম টিত বলছি, ঠিক তেমনি কোকার ইত বলা হওয়ার জন্য কি বলছি আমরা? কিট। কিত বলছি। ঠিক আছে। আর এই কিত কি রকম হবে আমরা জানি কি, যে কিত যদি হয় তাহলে যার আগমের কথা বলছে তার কি করবে? সে কোথায় এসে বসবে? আগে। আহ, আগে। তিত হলে তো আগে হবে, হ্যাঁ, আর কিত কিত হলে হলে পরে হবে। হ্যাঁ, কিত হলে পরে হবে। ঠিক আছে। তাহলে এই সূত্রের পরে দ্বারা হবে। কি বলা হচ্ছে যে ছকারে পরে, ছকার যদি পরে থাকে তাহলে যে পূর্বের যে হ্রস্ব বর্ণ সেই হ্রস্ব বর্ণের কি হবে? তুগাগম হবে। হ্যাঁ, এখানে তুক যুক্ত আগম সন্ধি করে তুগাগম হয়েছে কি করে? হুম অনেক এসছে, অনেকবার এসছে এই ধরনের সূত্র, এই ধরনের কাজ। তুক যুক্ত আগম তুগাগম হয়ে গেছে। কটার স্থানে, কয়ের স্থানে কি হয়ে গেছে? গ হয়ে গেছে। হ্যাঁ স্যার, তুগাগম। তুকযুক্ত এখন তুগাগম। হ্যাঁ, কি করে হয়েছে? এটা কি ঝলাং দশান্তে? হ্যাঁ, বোঝা গেছে, আমি বুঝতে পারছি অনেকেই জানে কিন্তু বলতে সংকোচ করছে। এই এই বিষয়টা হচ্ছে বলা অভ্যাস করতে হবে। ফলে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এডুকেশন সিস্টেমটা এমন ভাবে হয়ে আছে আমরা কোনোদিন দাঁড়িয়ে কিছু বলতে সাহস করি না। যে জানলেও অনেক সময় বলি না, সেরকম বলতে হবে, জানা থাকলে বলতে হবে অবশ্যই। ভুল হলে হতেই পারে। তো হ্যাঁ ছকারে স্যার, পরে। এখন একটু মানে মানে প্রথম প্রথম মাথাতেও আসে না, তারপরে পরে আসছে আর কি। হ্যাঁ, তাহলে ছকার পরে থাকলে হ্রস্বের তুগাগম হবে। হ্রস্ব বর্ণের তুক আসবে মানে হ্রস্ব বর্ণের পরে তয় হলন্ত একটা চলে আসবে। যেমন আমরা দেখছি শিব যুক্ত ছায়া। শিব যুক্ত ছায়া। এখানে শিব তারপরে যে অন্তিম অকারটা আছে সেই অকারটা কি? হ্রস্ব বর্ণ। আর তারপরে ছায়ার ছকার আছে, তাহলে ছকার পরে থাকলে কি হবে? হ্রস্ব বর্ণের কি হবে? তুগাগম হবে। তুক যেহেতু কিত হ্রস্ব বর্ণের পরে গিয়ে বসবে। তাহলে এটা ভাঙলে কিরকম পেতাম আমরা? ছায়া।
তাহলে ছকার পরে আছে, তারপরে হ্রস্ব বর্ণ আছে অ, তার তুগাগম হবে, তুকটা যেহেতু কিত তাহলে অ এর কি হবে, পরে এসে বসবে। আর যদি টিথ হতো তাহলে আগে চলে আসতো, কিন্তু এটা কিত তার জন্য পরে আসবে। তাহলে পরে এলে কি হবে, শিব, এখানে তুগাগম চলে এলে দিয়ে শিবত ছায়া এরকম থাকছে, এর দ্বারা তুগাগম হচ্ছে শিবত ছায়া। তারপরে ঝলাম যশন্তে সেই তটার স্থানে কি হলো, দ হয়ে যাবে, শিবত ছায়া, স্তোষ্টুনাশ্চু শিবত ছায়া, খরিচ শিবত ছায়া, শিবত ছায়া। এরকমই বৃক্ষত ছায়া, তারপরে ছায়া, মাতৃচ্ছায়া, মাতৃচ্ছায়া, ভ্রাতৃচ্ছায়া ইত্যাদি আরো এরকম রূপ হতে পারে। ঠিক তেমনি আমরা অনেকগুলো রূপ পড়ি, হ্যাঁ, যেমন ইচ্ছতি, এখানে এরকম ভাবে হচ্ছে, গচ্ছতি এখানেও, সংস্কৃত ছাত্র এরকম বলি, অথবা আমাদের বিভাগত ছাত্র বলি তো, হ্যাঁ, বিদ্যালয়ের ছাত্র এরকম আমরা বলি। এই জায়গাতে এরকম ভাবে এই সূত্রের দ্বারা কাজ হচ্ছে। বৃক্ষচ্ছেদ, পদচ্ছেদ আমরা দেখছি প্রত্যেকটা সূত্রতেই পদচ্ছেদ, হ্যাঁ, এই সূত্রের দ্বারাই সেখানে কাজ হচ্ছে। মধুচ্ছন্দস, মধুচ্ছন্দস, বিচ্ছেদ, প্রচ্ছেদ, এই সব জায়গাতে এই সূত্রের দ্বারা তুক এসে এরকম কাজ হয়েছে। এরকম এই তুক এখানে হ্রস্ব থাকলে তো নিত্য হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি শিবচ্ছায়া, তারপরে ইচ্ছতি, গচ্ছতি, সংস্কৃত ছাত্র, বৃক্ষচ্ছেদ, কিন্তু কোথাও কোথাও এটা বিকল্পে হয়, তার জন্য একটা সূত্র আসছে, কোথায় হয়, তো সেই ক্ষেত্রে বলছে পদান্তাদ বা, এটা হচ্ছে বিধি সূত্র। পদান্তাদ পঞ্চমী অন্ত আছে, বা অব্যয়, ছে চ, এই সম্পূর্ণ সূত্রটাই এখানে মানে চলে আসছে, চটা না, চটার দরকার নেই, ছে চলে আসছে, হ্রস্বস্য পিতিকৃতি তুক, এখান থেকে তুক চলে আসছে, আর দীর্ঘাত এই সূত্রটা এখানে, এই পদটা এখানে আসছে দীর্ঘাত, ঠিক আছে। তখন ছকারে পরে পদান্তাৎ দীর্ঘাত, মানে দীর্ঘাত পদান্তাৎ পরস্য কি হয়, তুগাগম ভবতি বিকল্পেন, বা আছে মানে বিকল্পেন, যদি ছকার পরে থাকে আর পদের অন্তে যদি দীর্ঘ বর্ণ থাকে তাহলে সেই দীর্ঘ বর্ণের বিকল্পে তুগাগম হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু পদ টদ এই সকল কিছু বলেনি, আমরা দেখেছি এখানে পদান্তে বা কিছু হতে হবে এরকম বলেনি, যেমন ইটা পদান্ত নয়, ঠিক আছে, ইচ্ছতি এটা পদ, কিন্তু এটা তো পদ নয়, ইচ্ছতি এটা পদ, কিন্তু এই ক্ষেত্রে কি বলছে যে দুটো কন্ডিশন দিচ্ছে, পদান্তে দীর্ঘ বর্ণ যদি থাকে সেই পদান্ত দীর্ঘ বর্ণের তুগাগম হবে যদি ছকার পরে থাকে, আর সেই তুগাগম বিকল্পে হবে। তাহলে কি বলা হলো, পদান্তে যদি দীর্ঘ বর্ণ থাকে সেই দীর্ঘ বর্ণের বিকল্পে তুগাগম হবে। যেমন উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্মী যুক্ত ছায়া, এখানে ছে চ এই সূত্রের দ্বারা কি তুগাগম প্রাপ্ত ছিল কি, এটা কি বলেন, তুগাগম ছিল নাকি? হ্যাঁ প্রাপ্ত ছিল কি তুগাগম ছে চ এই সূত্রের দ্বারা,
না স্যার, কেন? যেহেতু স্যার লক্ষ্মীটা হচ্ছে পদ। দীর্ঘ বর্ণ, আমাদেরকে দীর্ঘ কি বলা বর্ণ, যায়? হ্যাঁ হ্যাঁ, হ্রস্ব বর্ণের হবে, ঠিক আছে, ছকার হর্ষবর্ণ, যদি হ্যাঁ। তাহলে হ্রস্বের হবে। পদান্ত হতে হোক অথবা না হোক কোনো কিছু দেখার দরকার নেই, হ্রস্ব বর্ণ হতে হবে। এখানে কিন্তু দীর্ঘ আছে, এই সূত্র কিন্তু আলাদা, পদান্ত হতে হবে প্লাস দীর্ঘ হতে হবে, তাহলে বিকল্পে হবে। তো এটা পদান্ত আছে আর দীর্ঘ আছে, এই জন্য বিকল্পে তুগাগম হচ্ছে। তো যে পক্ষে তুগাগম হবে সেখানে লক্ষ্মী ত ছায়া একরকম রূপ হবে, লক্ষ্মীর ছায়া। যে পক্ষে তুগাগম হবে না সে পক্ষে লক্ষ্মীর ছায়া এরকম রূপ হবে। ঠিক তেমনি শীতলা ছায়া, এখানেও দুটো রূপ হবে। কালে ছিদ্যতে, এখানেও দুটো রূপ হবে। তীক্ষ্ণা ছুরিকা, এখানেও দুটো রূপ হবে। দীর্ঘ পদান্ত আছে বলে সেখানে দুটো করে রূপ হবে। এক পক্ষে তুগাগম হবে, যেখানে তুগাগম হবে সেখানে চট তুকে তটা ছ হয়ে যাবে প্রক্রিয়াতে, আর যে পক্ষে হবে না সেই পক্ষে এরকমই থাকবে। তো দীর্ঘাত পদান্তাৎ বা এরকম, এগুলোরও আমরা অনেক উদাহরণ পাই গ্রন্থ পড়ার সময়, এরকম অনেক উদাহরণ পাওয়া যায়। আচ্ছা স্যার, গ্রন্থ বলতে আমাদের অনার্স লেভেলের তো বই আছে, মানে অভিজ্ঞান শকুন্তলম পড়লেও তো ওখানে অনেকগুলো পাওয়া যাবে। হ্যাঁ, অনেক পাওয়া যাবে। আচ্ছা স্যার, ট্রাই করবো। হুম, পড়ার সময় এই সন্ধিচ্ছেদের গুরুত্ব অনেক বেশি। এরপর এটা হচ্ছে আমাদের হল সন্ধি শেষ হয়ে গেল, এরপরে আমাদের বিসর্গ সন্ধি শুরু হবে। তো সন্ধির গুরুত্ব কতটা, কারণ আমাদের স্বীকার করা হয় কি যে বাক্যার্থ যখন আমাদের বোধ হচ্ছে, বাক্যার্থ জ্ঞান যখন আমাদের হচ্ছে, সেই বাক্যার্থ জ্ঞানের প্রতি কারণ হচ্ছে পদজ্ঞান। পদজ্ঞান যদি না হয়, কোনটা কি পদ আছে সেটা যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের বাক্যের অর্থবোধ হয় না। হয় কি, কারণ অর্থবোধ কিভাবে হয়? প্রথমে প্রত্যেকটা পদের জ্ঞান হবে, সেই পদের অর্থ উপস্থিতি হবে, সেই অর্থগুলোর মধ্যে পরস্পর সম্বন্ধ জ্ঞান হবে, সেটাই আমাদেরকে শব্দবোধ বলি বা বাক্যার্থ বোধ বলি। তো সেই ক্ষেত্রে আমাদের আগে তো পদজ্ঞান হতে গেলে সন্ধি, পদজ্ঞান যদি করতে যাই সেখানে সন্ধি অবশ্যই জানতে হবে। সন্ধি জ্ঞান ছাড়া পদজ্ঞান আমাদের সম্ভবই নয়, তাই না? হ্যাঁ পদে স্যার। আমরা দেখবো অনেক ভাবে সন্ধি এরকম ভাবে, এমন ভাবে কাব্য যখন পড়বো, কেউ যদি শিবরাজ বিজয় পড়েছে অথবা না স্যার, দশকুমার শিবরাজ চরিত, বিজয়টা ছিল না। হ্যাঁ, দর্শকুমার চরিত আছে। দশকুমার চরিত, সেখানে যদি আমরা দেখতে চাই তো সন্ধি করে করে এমন ভাবে বাক্যগুলোকে করা আছে, 3 লাইন 4 লাইন চলে যাবে, মনে হবে যে একটাই যেন শব্দ, তাই না? তো সেখানে যদি আমার হ্যাঁ হ্যাঁ স্যার। সন্ধিচ্ছেদ ভালো করে, তাছাড়া সবচাইতে বড় হচ্ছে এখানে আমরা সূত্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সূত্রে যদি সন্ধিচ্ছেদ না করতে পারি ঠিকঠাক করে, তাহলে কটা পদ আছে সেটাই বুঝতে পারছি না। তো সেই ক্ষেত্রে সূত্রের অর্থ কিভাবে বুঝবো আমি? তো এই জন্য পদক জ্ঞানের জন্য সন্ধির অত্যন্ত গুরুত্ব আছে। এই সন্ধি আমরা ছোট ছোট গল্প যদি এখন পড়তে থাকি, সেখানে প্রথমত বুঝতে পারি না হচ্ছে পদে কোনটা পদ, সেটাই বুঝতে পারছি না, কোথায় ছেদ করব সেটাই জানি না, তাই না? তো সেটা হচ্ছে জানা যায়, সেটা জানার পরে আমার পদে কি বিভক্তি আছে সেটা জানতে হবে, তারপরে বাক্যটা কি ধরনের আছে, এরকম আমাদেরকে পড়ার সময় প্রত্যেকটা বাক্য ধরে ধরে বাক্য অ্যানালাইসিস করে করে পড়তে হবে, তাহলে কিন্তু অনেক নলেজ হবে আর শিখতেও অনেক কিছু পারবো। প্রথমত বাক্যটা কর্তরিতে আছে কি কর্মণিতে আছে সেটা তার ক্রিয়াপদ দেখলে বুঝতে পারবো। বাক্যটা কর্তরিতে অথবা কর্মণিতে আছে কিনা সেটা বোঝার পরেই আমার কিন্তু অর্ধেক 50% কাজ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কর্তা আমি বুঝে যাবো, যেটা প্রথমান্ত আছে কর্তরি, যদি কর্তরিতে বাক্য থাকে তাহলে যেটা প্রথমান্ত আছে সেটা কর্তা হবে। এরপর কর্তাকে চিহ্ন করে বাকি যেগুলো প্রথমান্ত আছে সেগুলো সবই কর্তার বিশেষণ, যেটা দ্বিতীয়ান্ত আছে, এরকম ভাবে কারক মানে বিভক্তি জ্ঞান, আর কোন অর্থে কি বিভক্তি হয়েছে সেটা জানলেই বাক্যের অর্থ বুঝতে পারি আমরা। এরপরে কোনো শব্দের যদি শব্দ না জানা থাকে তার জন্য ডিকশনারি দেখে পড়া যায়। পড়ার সময় যখন আমরা গল্প পড়বো তখন কিন্তু এরকম ভাবে সন্ধিচ্ছেদ করে করে যেতে হবে, না হলে কিন্তু এই সূত্র সব ভুলে যাবো। আমাদের বিশেষ করে কি হয়,
ব্যাকরণেই পড়া হয় বলে সাহিত্য পড়া হয় না, তাহলে আমাদের কিন্তু এই ভুলে যায় আর মানে দুবার তিনবার পড়ানো হয়েছে বলে মনে আছে অনেকটাই, কিন্তু প্র্যাকটিস না থাকার জন্য অনেক সময় ভুলে যায়, যেগুলো বিশেষত কাজে লাগে না সেগুলো ভুলে যায়। তো সন্ধিচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ব্যঞ্জন সন্ধি আর অজ সন্ধির মধ্যে মানে যতটা আমাদের বেশি প্রয়োগে আসে দেখা যায়, সেই ম্যাক্সিমাম সবটাই পড়ানো হলো। এরপরে হচ্ছে আমাদের বিসর্গ সন্ধি শুরু হবে। হুম। স্যার সংস্কৃত মানেই হচ্ছে প্র্যাকটিস, মানে যতটা হ্যাঁ, প্র্যাকটিস করতে পারবে ততটা মানে গেইন হবে সবকিছু, মানে তাহলে সব ভুল না হলে সব প্র্যাকটিস যত করা ভুলে যাবে যাব। তত, বিশেষ করে আমাদের তো, কারণ অন্যান্য ক্ষেত্রে আমরা কি প্রয়োগ করি অনেক কিছু, আমরা দিনে দেখতে গেলে ইংরেজি শব্দ অনেক বেশি প্রয়োগ করি, কিন্তু সংস্কৃতের তো সেরকম প্রয়োগেই আসে না কিছু, দিনে একটাও তো বাক্য সংস্কৃতে বলিই না, তাহলে অভ্যাস না থাকলে তো ভুলে যাবোই, এটাই স্বাভাবিক। এই জন্য হচ্ছে কাব্য যখন পড়বো, কোনো ছোট গল্প বা যারা পড়ছে এখন সংস্কৃত নিয়ে, যেমন আপনি পড়ছেন, তো আপনি যখন অভিজ্ঞান শাকুন্তলম ইত্যাদি পড়বেন, আপনি কি সাহিত্য কোন বিষয় নিয়ে পড়ছেন? না স্যার, আমি সাহিত্য না, আমি দর্শন। আমার দর্শন। স্পেশালাইজ দর্শন ছিল। আচ্ছা, দর্শন ছিল। হুম, মানে এখন স্যার যে, মাস্টার্স তো করে নিয়েছি। ও আচ্ছা, হয়ে গেছে, তাহলে তো এখন বেশি খুব পড়া আর হবে না। যারা গ্র্যাজুয়েশনে হ্যাঁ পড়ছে স্যার, অথবা, এখন হচ্ছে নেট সেটের জন্য, মানে নেট সেটটা এখনো মানে করতে পারিনি, ক্র্যাক করতে পারিনি। হ্যাঁ, নেটের জন্যও কিন্তু এই সন্ধির যে স্টেপ এখন, আহ, বেশ কয়েক বছর পুরনো কোশ্চেন দেখছি, এই সন্ধির স্টেপ জিজ্ঞেস করছে। হ্যাঁ স্যার, সন্ধির, করছে এখন প্রচুর করছে। হ্যাঁ, প্রচুর করছে, তার জন্য ব্যাকরণ থেকে, এই জন্য এখন আমাদের যারা এখানে পড়াশোনা করছে তাদের জন্য কোশ্চেনটা খুব সহজ হয়ে যাচ্ছে। সহজ হয়ে যাচ্ছে বলতে, যেহেতু এই ধরনের স্টেপ এগুলো তো বাইরের সেরকম কেউ পারবে না, যেহেতু পাঠ্যে নেই ওদের, আর এখানে এটা প্রথম থেকেই পাঠ্য থাকে, তো সেই ক্ষেত্রে কাট অফটা অনেক কমে যাচ্ছে, আর আমাদের ছেলেদের সুবিধা হচ্ছে। আগে কি হচ্ছিল, যখন আমরা পরীক্ষা দিয়েছি, ফার্স্ট পেপারটাই নির্ণায়ক হয়ে গেছিল, কারণ সেকেন্ড পেপারে কোচিং ইত্যাদি হ্যান ত্যান করে সবাই মুখস্থ করার মতোই কোশ্চেন আসছিল, সকলেই পড়ে নিচ্ছিল, তাহলে ফার্স্ট পেপারে শুধুমাত্র বোঝার বিষয় আছে, সেই ফার্স্ট পেপারে যে বেশি পাচ্ছে সেই ক্র্যাক করতে পারছে, এরকম হয়ে গেছিল। তো স্যার এখন, আমার আমার মাস্টার শেষ করেছি, মানে তারপর থেকে প্রচুর গ্যাপ, মানে বাবা খুব অসুস্থ ছিল, মানে হ্যাঁ, এখনো বর্তমান। তো সেই করে করা, মানে যে এসএসসি হবে না, তার তো হলো না, এরকম মানে অবস্থা চলছে। তারপরে নয় নয় করে এমএড টা করলাম, যদি পিএইচডি তে চান্স টান্স পাই। তো তাও ওইখানে আবার এমএড থাকলে হবে না, নেট সেট লাগবে, ওটা করে দিল। তারপরে এখন বর্তমান ওই বসে আছি। আর সিটেটটা স্যার গত বছরটা চাকরি পেয়েছিলাম ডিএভি তে, ওই বিহার জোনে পেয়েছিলাম, হ্যাঁ, সংস্কৃতেই পেয়েছিলাম টিজিটি পোস্টে। তো একটু অসুবিধের জন্য, মানে একা থাকার আর প্লাস বাবা অসুস্থ, সেই জন্য ছেড়ে দিতে হলো আর কি। এবারে আবার ট্রাই করে দেখা যাক কি হয়। হুম, এই বছরও করেছি, দেখা যাক কি হয়। একবার ক্র্যাক করলে অনেকটা এক্সপিরিয়েন্স থাকে, অসুবিধা নেই, হয়ে যাবে। তো চাকরি পেয়ে ছেড়ে দেওয়াটা খুবই মানে কষ্টেরও। আর এটাই স্যার, প্রচুর কষ্টে স্যার, প্রচুর কষ্টে। কারণ এখন চাকরি সবাই মানে পাওয়াটাই মুশকিল, সেখানে পেয়ে ছেড়ে দিতে হলে যে কোনো কারণেই হোক, একটা তো নিজের কষ্ট করে পাওয়া জিনিসটা, তো সেই ক্ষেত্রে প্রচন্ড একটা দুঃখেরই ব্যাপার। হ্যাঁ স্যার, ওখানে প্লাস ওখানে প্রথম সিবিটি হয়। তো ওখানে সিবিটি ক্র্যাক করলে তারপর ওরা শর্টলিস্টেড করে। তারপরে ওরা হচ্ছে এবারে প্রথমে ডেমোস্ট্রেশন হয়, আর ডেমোর পর হচ্ছে ইন্টারভিউ। তো এবারে প্যানেলে আবার ওরা শর্টলিস্টেড করে, তবে একটা ফাইনাল একদম সিলেকশন, তারপরে আবার স্কুলে ওখানে আপনাকে ডেমো টিচিং দিতে হয়, তারপর ওরা নেয়, মানে এতগুলো স্টেজ হুম, থাকে। এই করে তো, এই জন্য আর মানে একটু প্রবলেম ছিল আর কি, এখনো হুম, আছে। তাও হুম। চালিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয় এখন। এই, হ্যাঁ, লড়াই তো করতেই হবে।
হ্যাঁ স্যার, আমার বাবা প্রচুর অসুস্থ, মানে একদমই নিউরো, একদম 10 বছর কি বিছানা শয্যা। মাও তাই। তাহলে আপনার বাড়িতে আর দাদা কেউ বড়? দাদা, না আমার দু দিদি আছে, তারা অনেকটা সিনিয়র আমার থেকে, 10-12 বছরের। তো তারা যে সংসার নিয়ে ব্যস্ত, এই জন্য অতটা মানে গুরুত্ব দেয় না আর কি। হ্যাঁ, এবারে সেটা আমাকেই সবটা। যেটা আমরা ভেবে দেখলে সম্ভবও নয়। একবার হ্যাঁ অন্য স্যার। সংসারে চলে গেলে তারপরে আর পিছনে তাকানোটা সম্ভবও হয় না। ঠিক আছে, আপনাকে এখন সবকিছু সামলে নিতে হবে, দায়িত্ব। তো হ্যাঁ স্যার, চাকরিটা আজ যদি 5 বছর। সেরকম হ্যাঁ বলুন। ব্যবস্থা করা যায়, ওখানেই যদি নিয়ে যাওয়া যায় সেরকম ভাবে কিছু, হ্যাঁ 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 হ্যাঁ। এই হ্যাঁ ব্যবস্থা স্যার, ওই করলে। জন্যই ওয়েস্ট বেঙ্গলটা এই জন্য ট্রাই করছি, যেহেতু করলে কি কাছাকাছি আমাদের তো বাড়িও হয়েছে রিসেন্টলি। এই জন্য বাবা মা চাই, মানে মা চাইছে বিশেষ করে, যে বাড়িটা ছেড়ে যেতে চাইছে না। এই আর কি, মানে আজ অনেক বছর ধরে বাড়ি হয়নি জীবনে, আজ মানে 30 বছর বয়সে বাড়ি পেয়েছি নিজের। তো এই জন্য আরো একটা, মানে ওখানে একটু সেন্টিমেন্টালি কাজ করছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এই হয়তো। মানে অনেক তবু কিছু ব্যাপার সত্ত্বেও। হুম, হুম। কাজটা তো দরকার, আগেই কাজটা দরকার। হুম, তো এবারে আবার ট্রাই করুন। আর পেয়ে গেলে অবশ্যই আর ছেড়ে দেবেন না। যে কোনো পরিস্থিতি হলে পরিস্থিতিটাকে বদলানোর চেষ্টা করবেন, চাকরিটা না ছেড়ে। একদম স্যার। হ্যাঁ, আর মানে ওটা কি বলুন তো, একটু বেশি খাটাবে আর কি, মানে যেহেতু প্রাইভেট স্কুল তো। হ্যাঁ, জানি, জানি, জানি। ওটা আমাদেরও প্রচুর কিছু মানে, করে প্রাইভেট স্কুল হলে তো একদম। তো মানে ওরা 1 বছর 2 বছর প্রায়, মানে ওরা এমন করবে যাতে মানে ছেড়ে চলে দেবে, যায়। এরকম একটা হ্যাঁ, হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ, টর্চারিং করবে মেন্টালি, তারপরে হ্যাঁ, আস্তে আস্তে ওরা আবার দেখবে কিরকম কমিউনিকেশন করছেন, অ্যাক্টিভ কতটা, এই হুম। করে। নেট নেট দিতে থাকুন। নেট নেট পেলে তো হবে না, জেআরএফ হ্যাঁ পেতেই স্যার, হবে, তাছাড়া নেটটা। কোনো চান্স নেই। হ্যাঁ, নেট পাস জারেবটা করে আছে। আরে জেআরএফটা তো চেষ্টা স্যার, এবারে তো স্যার আবার অফলাইন করে দিয়েছে এই বছরটা। অফলাইন করে দিয়েছে। এটা আবার মানে হুম, একটু সমস্যা বলতে, সময়টা পাওয়া যাবে না একদম। আর একবার যদি ভুল করে দেওয়া হয়েছে, অপশন চেঞ্জ করার সুযোগটা আর থাকবে না। একদম একদম। আসলে অফলাইন তো কোনোদিন দিও নি, আমি প্রথম থেকে অনলাইনই স্টার্ট করেছি। 2012-13তেই লাস্ট মনে হয় অফলাইন হয়েছে। হুম। 12-14তে সম্ভবত লাস্ট অফলাইন হয়েছে, তারপরে আর হয়নি। এই তারপরে এই জন্য এবার সেন্ট্রাল টেটটা ওটাও দিচ্ছি, ওটাও কিছু নাম্বারের জন্য ক্র্যাক করতে পারছি না। মানে ওটাও থাকতে হবে প্রাইভেট স্কুলে, না হলে আবার হ্যাঁ, সমস্যা। হ্যাঁ, সিটেট তো থাকতেই হয়। হুম। সেন্ট্রাল ওই প্রাইভেট স্কুল বলতে সিবিএসসির আন্ডারে। হ্যাঁ, সিবিএসসি আইসিএসসি দুটোই স্যার, সিটেট না থাকলে মুশকিল আছে। হুম, ওরা তখন প্যানেলেই নেবে না, হুম। এরকম করে অনেক ক্ষেত্রে। এটা এই অনেকটাই আর কি। উপকার আসবে আপনার এই নেটের ক্ষেত্রেও। ওই সন্ধি আর এখানে আমাদের আপনার নেট জুন সম্ভবত কারকটা হয়ে যেতে পারে। হ্যাঁ, হুম হুম কারকটা প্রায় আমাদের আপনার পরীক্ষার আগেই কারকটা জুনের কত আছে, 12 বা 14তে কমপ্লিট হবে। না স্যার, 16 করেছে, আবার 18 করে দিয়েছে। 16তে ইউপিএসসি একটা এক্সাম আছে বলে আবার ডিউ করে দিয়েছে, মানে পোস্টপোন করে দিয়েছে। আবার হচ্ছে 18তে দিয়েছে, আজকে খবরে দেখলাম। আচ্ছা, তাহলে এখন তার আগে সম্ভবত আমাদের কারকও শেষ হয়ে যাবে। হুম। তো কারকটা যদি শেষ হয়ে যায় তখন অনেকটা উপকারে আসবে। হ্যাঁ স্যার, ওইটাই। গ্রামারটাই মানে মোটামুটি প্রচুর টাফ লাগে, মানে আগে ভাল লাগতো, তারপর গ্রাজুয়েশনে যেহেতু ওটা আস্তে আস্তে গ্রামারের বিলুপ্ত। অনেকটা অংশ এটাতে পূরণ হয়ে যাচ্ছে, সন্ধি, কারক, সমাস। এরপরে কারক সমাসটা খুব একটা পুরোটা হয় না, দেখি এবারে সময় পেলে। আগের বারে করতে পারিনি, কারণ আগের বারে পুরোটা আমি পড়াইনি। তাহলে এবারে দেখি কতটা পড়া যায়। নেটের জন্য আমি ভেবে রেখেছি, আর আমি নোটিশে এই জন্য লেখাও করিয়েছিলাম, যাতে নেটের জন্য এটা উপকার হবে। কারণ আমি ভেবে রেখেছিলাম ওই অংশগুলো কিছু পড়াবো যেগুলো নেটের জন্য জরুরি, দরকার। তো দেখি আমরা কতটা শেষ করতে পারি। আর শব্দাধিকার, ব্যাকরণের মধ্যে, শব্দ প্রকরণের মধ্যে, যেমন রাম শব্দ যেগুলো আরো ওখানে আছে, হুম। আর হচ্ছে হ্যাঁ স্যার। বাক্যপদীয়, এই দুটো অংশ, আর মহাভাষ্যের পশ্পসান্নিক। এখান থেকে হুম। কোশ্চেন আসেই, যেমন হচ্ছে বাক্যপদীয় থেকে 1-2টা কোশ্চেন আসবেই, মহাভাষ্য থেকে 1-2টা কোশ্চেন আসবেই। হ্যাঁ স্যার।
আর কারক থেকে একটা কোশ্চেন কি দুটা কোশ্চেন, সমাজ থেকে একটা কোশ্চেন দুটা কোশ্চেন, এরকম ভাবে আসে। আর হ্যাঁ স্যার। গ্রন্থকারের স্যার যেগুলো যেরকম এইবারে স্যার যেরকম বলছি ওই গীতার পুরো ভিতর থেকে দিয়েছে, মানে 18টা তো অধ্যায়, ওখানে ভিতর থেকে একটা অধ্যায় থেকে দিয়েছে, মানে আমার একটা কোশ্চেনটা ঠিক মনে পড়ছে না, মানে একটা ভিতর থেকে স্যার, ওগুলো তো আর পড়া মানে পুরোটা পড়া হয়নি গীতা, এই জন্য সমস্যা হচ্ছে আর কি। আপনি চ্যান্টিং ওটা ক্লাসে আছেন কি? চ্যান্টিং না, ক্লাসে আমি আছেন? চ্যান্টিং ক্লাসে নেই, না 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 স্যার, আমি সবাই সময় দিতে পারি না, প্রচুর হ্যাঁ, হ্যাঁ। কষ্ট। কিছু না, আমরা অনেক কিছু আছে তো আমাদের পড়ার জন্য সুযোগ থাকে, কিন্তু আমরা পড়ি না, ভাবি যে দরকার লাগবে না। তো সেরকম নয়। আমার নিজের ক্ষেত্রে আমি যখন এমএ এমএ লাস্ট সেমিস্টার লাস্ট ইয়ারে ছিলাম, তখন হচ্ছে লকডাউন। তো বাড়িতে এরকম ভাবে একটা মঠে থাকতাম, ওখানে আমাকে এক দাদা বললো যে তখন তো লকডাউনে সবাই টিউশন, যারা এরকম পড়াতো আর পড়াচ্ছিল না, তো গ্র্যাজুয়েশনের কিছু ছেলে মেয়েকে একজন দাদা আর কি, সে আমাদের এখানের সিনিয়র, তো বললো যে তুই তাহলে কোচিং পড়া। আমি বললাম যে এখন আমি এই এমএ শেষ হয়নি, এখনই কি কোচিং পড়াবো, এরকম ভাবলাম। তো বললো কিছুদিন পড়া, তারপরে পড়াতে পড়াতে আমি কিছু নতুন গ্রন্থ পড়লাম ওদের কাছে। আমি সেটা আমার কোচিং পড়িয়ে কি উপকার হয়েছে না হয়েছে, আমি নেট যখন দিতে যাই সেখান থেকে কোশ্চেন এসছে, আর সেটা আমি করতে পেরেছি। না, এটা হচ্ছে আনন্দের বিষয় যে তখন আমি করবো না, পড়াবো না বলছিলাম, কিন্তু পড়িয়ে ওই জায়গাতে উপকার হয়েছে। কোথাও কিছু যদি পড়ে রাখি, তার ঠিক উপকার একটা সময় আসবেই। হ্যাঁ স্যার, এখন বুঝতে পারছি, ঢুকে গেলে মোটামুটি যাই হোক, মানে পুরোটা তো হোলটা পড়া হতো, এটাই বুঝতে পারছি এখন। হুম। আর স্যার এর থেকেও দিয়েছে, রামায়ণের ভিতর থেকেও দিয়েছে, মানে আপনি বিভিন্ন পুরো। কি বই পড়ছেন আপনি নেটের জন্য? নেটের জন্য এখন বেসিক্যালি আমি আরিহেন্টেরটা দেখেছিলাম, আর হচ্ছে আর আরেকজন সে ভুলে যাচ্ছি লেখকেরটা, ওটা কোনো আরিহেন্টটাই বেশি ফলো করি। কোনো কোচিং নিয়েছেন কি? হ্যাঁ একটা নিয়েছিলাম, বিদ্যাপীঠের 22 সালে নিয়েছিলাম, আচ্ছা, ওই সন্তু সন্তু বাম। স্যার হ্যাঁ, পড়িয়েছি। হ্যাঁ হ্যাঁ, নিয়েছিলাম আহ, 1 বছর, তারপরে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, সংস্কৃত প্রতিস্পর্ধা প্রকাশ একটা বই আছে। আচ্ছা স্যার, ওটা লিঙ্কটা কি মানে অনলাইন কেনা যাবে না না, offline? অনলাইন যাবে না সম্ভবত, ওটা আপনাকে ওটা কিনতে হবে। কোথায় পাবো স্যার, মানে ওই এতে কলেজ স্ট্রিটে? কলেজ স্ট্রিটে পেতে পারেন। এখানে আমাদের একটা দাদা আছে, ওই দাদাও বিক্রি করে বই। তো আপনি কলেজ আচ্ছা, স্ট্রিটে দেখতে পারেন, ওখানে পাবেন সম্ভবত। সংস্কৃত মানে প্রতিস্পর্ধা প্রকাশ। হ্যাঁ, ওইটা আপনি ফলো করুন, ওটা অনেক উপকার হবে। আচ্ছা, সংস্কৃত প্রতিস্পর্ধা স্যার প্রতিস্পর্ধা প্রকাশ। প্রকাশ। স্যার এই বইটা অনলাইনে পাওয়া যাবে তো, মানে এমনি চৌখাম্বা থেকে অর্ডার করলে মানে দিয়ে দিবে হ্যাঁ, অ্যাড্রেস দিলে? হ্যাঁ, চৌখাম্বা থেকে অর্ডার করেও পেতে পারেন, আবার কলেজ স্ট্রিটে যদি সামনাসামনি হয় আপনি দেখে নিতে পারেন। আচ্ছা স্যার, চৌখাম্বা প্রকাশনীর যে বই বুকটা মানে প্রকাশনী যে দোকানটা আছে, ওখানে পাওয়া যাবে না ওরিয়েন্টাল যেটা, চৌখাম্বা ওরিয়েন্টাল? পাওয়া যেতে না, পারে, দেখবেন। আমি তো আমি ঠিক। ওখানে একটা বই নিয়েছিলাম, হ্যাঁ, মানে অনলাইন হলে বেস্ট হয়, আমি অনেকটা দূরে থাকি তো, মেদিনীপুরে থাকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি তাহলে একটা করে দিতে পারি, মানে ওই চৌখাম্বা পাবলিকেশনের হোয়াটসঅ্যাপে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারি গ্রুপে, ওখান থেকে আচ্ছা অর্ডার করা ঠিক যাবে। আছে, দিলে ভালো হয়, হ্যাঁ হ্যাঁ দিলে ভালো হয়। আমি ওইভাবে অর্ডার করেছিলাম, তো অনলাইনে পেমেন্ট করতে হয়েছিল। অনলাইনে পেমেন্ট করতে হয় ওখানে, আমি ওটা করেছিলাম, কিন্তু আমি এখন মানে অনেকদিন করা হয়নি তো, তাই জন্য জানি না ঠিক। আপনি তাহলে একটু দিয়ে দিন কাইন্ডলি, ভালো হয়। হুম। ঠিক আছে, তাহলে আজ এখানেই রাখছি। আর স্যার ফার্স্ট পেপারের জন্য এটা করি, ওই KBS, পিয়ারসেরটা পড়ি। হ্যাঁ, কেবিএস ম্যাডাম। হ্যাঁ, ওইটা করবেন। আর ওই ইউটিউবে অনেক চ্যানেল আছে, আনএকাডেমি, হ্যাঁ একাডেমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দেখি স্যার। তারপরে হচ্ছে তলবীর সিং একজন আছেন, ওনার ক্লাসটা করতে পারেন। ওনার স্যার ক্লাসটা একটা আছে নেপ ক্লাস একটা আজ করেন, একটা পাঞ্জাবি একজন মেয়ে করে আচ্ছা, আপনি তলবীর সিং ফার্স্ট পেপারটা। এটা দেখতে পারেন, সংস্কৃত নেট অ্যাচিভার্স। তলবীর সিং, ওনার মানে উনি এমন ভাবে পড়ান, কোশ্চেন ওইরকম জায়গা থেকেই কোশ্চেন আসে। হুম হুম।
আচ্ছা ঠিক আছে, তাহলে এখানেই রাখছি আজ। আচ্ছা স্যার। হুম।